তাপের প্রবাহ চলছে, হিট ওয়েভ চলছে। আমার তো তোমাদের ফলত তোমরাও সাবধানে থেকো, যত পারো জল খেও, বিশ্রামে থেকো, দৌড়াদৌড়ি করতে হবে সবাইকে, কিন্তু তার মধ্যেও হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা আছে। প্রচন্ড হিট ওয়েভের মধ্যে সবাই সুস্থ হবে, আমিও চেষ্টা করছি যে সুস্থ অন্য অ্যাঙ্গেলে যাচ্ছে। গতকাল ব্যাংকা 2 নম্বর অঞ্চলের গুলবেড়িয়ায় মানে নির্বাচনী প্রচার ছিল এবং সেখানে গোশ ভাত খাইয়ে প্রচার শেষে গোশ ভাত খাওয়ানো হচ্ছে, খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, মাংস ভাত তৃণমূলের কর্মীদের। আমি কি বুঝলাম না প্রশ্নটা বুঝলাম। প্রশ্নটা হলো নির্বাচনী প্রচার শেষে খাওয়া দাওয়া, এটাই খাওয়া দাওয়ার তৃণমূলের নির্বাচনী প্রচার শেষে এলাই খাওয়া দাওয়ার আয়োজন, মাংস ভাতের আয়োজন করা হয়। ওদের পয়সা আছে, ওরা করছে, সেই পয়সা তো লোকের পকেট মেরে হয়েছে। এই যা যা পয়সা হয়েছে, এত খাটবাট, এ তো ওষুধের দাম বাড়িয়ে, কারেন্টের দাম বাড়িয়ে, ইলেকট্রাল বন্ডে টাকা নিয়ে, কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য সবেতে টাকা মেরে রাস্তা, জল, কল, আলো, নিকাশি, হাঁটা পায়খানার টাকা ছেড়ে দিয়েছে তৃণমূলের নামে, এই অভিযোগ অব্দি আছে। যে তাদের কাছে ওইসব আছে করেছে। মানুষ ভালো থাকুন, সবাই যাতে পেট পুরে গরম ভাত, মাংস ভাত খেতে পারে, আমরা তার জন্য লড়াই করছি। কতদিন প্রচার করছেন? কতদিন প্রচার করছি? হয়ে গেল মাসখানেক, সোয়া 1 মাস তো হয়ে গেল। এই সকালে বিকালে এত দামোদয়ের মধ্যে এনার্জি পাচ্ছেন কিভাবে? আপনি যেভাবে পাচ্ছেন আমার খবর কভার করতে, আমি ওইভাবে পাচ্ছি আপনাদের কাছে আসতে এনার্জি। আমরা দৌড়াদৌড়ি করছি। দেখেন, গরমের দেশ, 99% মানুষ এর মধ্যেই দিন আনা দিন খাওয়ার কাজ করে। গরম পড়েছে বলে বাড়িতে বসে থাকবো, এইটা করার বিলাসিতা খুব অল্প লোকের আছে, বেশি লোকের নেই। তাই গরম নিয়ে বেশি কমপ্লেন করে লাভ নেই। যেভাবে তৃণমূল নির্বিচারে গাছ কেটেছে, পুকুর বুঝিয়েছে, তাতে করে আরো গরম বেড়েছে। বিজেপি যেভাবে পরিবেশ ধ্বংস করেছে দেশ জুড়ে, আরো গরম বেড়েছে। এবং তার মধ্যে দাঁড়িয়ে আমরা সকলে যে লড়াইটা লড়ছি, তার মধ্যে পরিবেশ বাঁচানোর লড়াইটাও খুব জরুরি। পরিবেশ রক্ষা করতে হবে, আরো সবুজায়ন করতে হবে। এই আমাদের ভাঙড়ের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বুঝিয়ে যে ধ্বংস করার চেষ্টা চলছে, তাহলে আরো সমস্যা বাড়বে। আমরা এই উন্নয়নের কথা যে বলছি, তার মধ্যে পরিবেশ বান্ধব উন্নয়ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলে গরমও কমবে। ততদিন পর্যন্ত এই গরমের মধ্যেই আমরা সবাই প্রচার করবো, কাজ করবো, রাজনীতির কাজ। 1 মাস ঘুরছেন, 1 মাস মতো প্রচার করছেন। এই যাদবপুর কেন্দ্রের তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেওয়া রসদ কি পেয়েছেন এই পর্যন্ত? হ্যাঁ, পাচ্ছি তো। আরে যাদবপুর আমরা জেতার জন্য লড়তে পেরেছি। যাদবপুর বামপন্থীরা জিতবে ঠিকই। ভাঙড়ে আইএসএফ এর সাথে বোঝাপড়া হলে খুব ভালো হয়। আইএসএফ এর নেতারা যদি গাঁট হয়ে বসে থাকেন, তা আমার তো কিছু করার নেই। আমি আইএসএফ এর কর্মী সমর্থকদের কাছে আবেদন জানিয়েছি, তারা নিশ্চয় সেই কথা শুনবেন। তারাও বোঝেন যে তাদের এই ভোট ভাগাভাগি হলে তাদেরও ভালো হবে না। আমরা সব মিলে এককাট্টা হয়ে, কংগ্রেস বলো, আইএসএফ বলো, বামফ্রন্টের ভেতরের বামপন্থী দল, বামফ্রন্টের বাইরের বামপন্থী দল, আমরা সব এককাট্টা হয়ে যাদবপুরের 7টা বিধানসভা জুড়ে তৃণমূল বিজেপির বাইরে আরো বড় একটা তৃতীয় পরিষদ তৈরি করে ফেলবো। আইএসএফ বলছে আমরাও তো জিতবো, ভোট 4 তারিখে বলছে, 4 তারিখে বোঝা যাবে। না, সেটা এখন দল প্রার্থী দিয়েছেন ওনারা, তা সেই কিছু তো বলবেন নিশ্চয়। আমি তাদের প্রতি শুভেচ্ছা জানাই, প্রার্থী যিনি হয়েছেন তার প্রতিও শুভেচ্ছা জানাই। সকলে এটা বোঝেন যে 7টা বিধানসভা জুড়ে সিপিএম আর আইএসএফ এর মধ্যে কারা তৃণমূল বিজেপিকে হারানোর জন্য বেটার শক্তি, এটা আইএসএফ এর কর্মী সমর্থকরাও বোঝেন, নেতৃত্বও বোঝেন। আমি তাদের শুভবুদ্ধির উপর বিষয়টা ছাড়লাম, তাদেরকে গোটাটা বিবেচনা করতে অনুরোধ করছি। তীব্র গরম পড়ছে, তার মধ্যে এখনো পর্যন্ত ব্যাংকা 2 নম্বর অঞ্চলের বেশ কিছু এলাকায় ইলেকট্রিক পৌঁছায়নি। আবাদপাড়া এলাকায় রাস্তাঘাট নেই। গতকাল ব্যাংকা এলাকায় নির্বাচনী প্রচারে সেখানে এসে শওকত মোল্লাকে ধরে অভিযোগ জানিয়েছেন স্থানীয় মহিলারা। কেন তোমাদের এই পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল যে দেওয়াল লিখেছিল, ঝকঝকে রাস্তা, ঝকঝকে আলো, মনে আছে? ঝকঝকে রাস্তাও নাই আর ঝকঝকে আলোও না। এই যে পশ্চিমবঙ্গে শিল্প আসে না তৃণমূল আমলে, তাই জন্য বিদ্যুৎ উদ্বৃত্ত হয়। সেই বিদ্যুৎ তারের ল্যাম্পপোস্টে পেঁচিয়ে, তার পেঁচিয়ে নষ্ট করছে, মানুষের কাছে বিদ্যুৎ না পৌঁছে। আর যে কটা লোকের কাছে বিদ্যুৎ পৌঁছেছে, এখন তো শেষ 7 দিন, 10 দিন, 15 দিন পারলে রোজ লোডশেডিং হচ্ছে। তা এক হচ্ছে যাদের ঘরে বিদ্যুৎ আছে তাদের বেশি কারেন্টের টাকা দিয়ে এখন লোডশেডিং এর মধ্যে রাত্রিবেলা বসে থাকতে হচ্ছে এই ভয়ানক গরমে 40-42 ডিগ্রিতে। আর একটা বড় অংশের কাছে বিদ্যুৎ নেই। বাইরে থেকে যারা এসে ভাঙড়কে মধুভাণ্ডার হিসেবে দেখে মধু খেয়ে যাবেন ঠিক করেছেন, গুন্ডামি করে যাবেন ঠিক করেছেন, ভাঙড়ের মানুষ এখন তাদের কাছে জানতে চাইছে কেন ভোট দেবো বাবা তোমার। আমি তাদের পাশে আছি এবং অঙ্গীকার করতে পারি এমপির ক্ষমতা থেকে, এমপির সীমিত ক্ষমতায় জিতে এলে
সব ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য যতদূর লড়াই নিজের টাকা থেকে যা করা যায় সবটা করার চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেস উন্নয়ন দেখিয়ে লক্ষ্মীর ভান্ডার থেকে জনসাধারণ মানুষের কাছে ভোট চাইছে, আপনি কি দেখিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন? আমি রুজি রুটির কথা বলে ভোট চাইছি। এই সব সরকারি প্রকল্প কিচ্ছু বন্ধ হবে না বামপন্থীদের সময়। বামপন্থীরা কাল সুযোগ পেলে এইসব কিচ্ছু বন্ধ হবে না, বরং ডবল ডবল চলবে। কারণ এখন তৃণমূল পাবলিকের ট্যাক্সের টাকা 80 টাকা নিজেরা মেরে দিচ্ছে, 20 টাকা সরকারি প্রকল্পের মাধ্যমে লোকজনকে দিচ্ছে। আমরা পারলে 100 টাকাই মানুষের জন্য খরচা করবো, কোনো অসুবিধা নেই। তার সাথে জিনিসের দাম কমাবো, চাকরির বন্দোবস্ত করবো, 100 দিনের কাজ শুধু ফেরাবো তাই নয়, 200 দিন করবো। কৃষকের ফসলের খরচের 1.5 গুণ দাম করবো, স্কুল কলেজ হাসপাতালের বন্দোবস্ত করবো, ভাঙড়ে ভালো হাসপাতাল বানাবো। এই যা যা কথা মানুষের কাছে রুজি রুটি বেঁচে থাকার জীবন জীবিকার কথা নিয়ে যাচ্ছি, মানুষ সমর্থন করছে, ভালোবাসছে। চাকরি বাতিল প্রসঙ্গে হাইকোর্টে রাজ্য সরকার যে আপিল করেছিল কার্যত ধাক্কা খেয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলে যারা আইনজীবী রয়েছে তারা বলছে যে চাকরি যারা হারিয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য কার্যত মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করছে রাজ্যের আইনজীবী। বলবেন চাল আর কাপড় হাইকোর্ট আলাদা করতে পারে, সুপ্রিম কোর্ট আলাদা করতে পারে। 1,25,000 লোকের চাকরি চলে গেল, এটা তৃণমূল একমাত্র এর জন্য তৃণমূলকে ধরে গেল। এতে যা হলো 20টা বাজে লোককে বাদ দিয়ে 4টে ভালো লোক বাদ করে। আমরা বলেছি যোগ্য চাকরি প্রার্থীরা আসুন, আমরা সাথে আছি। যাদের চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূল পয়সা খেয়ে চাকরি দেবে আশ্বস্ত করেছিল। তৃণমূল আমলে পয়সা দিলে বাঘের দুধ অব্দি পাওয়া যায় এমন বন্দোবস্ত করেছে তৃণমূল। তাদের তো এখন আমও গেল, ছালাও গেল। তাদেরকে বলছি তৃণমূল আপনার চাকরি বাঁচাতে পারলো না, আপনি গিয়ে এবার তৃণমূলের কাছে টাকা ফেরত চান, দরকারে আমরা থাকবো সাথে। এই লোকসভার ভোটের আবহাওয়ায় কি তৃণমূলের মন্ত্রিসভা কি জেলে যেতে পারে? ইতিমধ্যেই ক্যানিংপুরের বিধায়ক, আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, ক্যানিংপুরের বিধায়ককে 16 তারিখে ইডি আবার দেখেছে। আরে বললাম তো, ইডি সিবিআই এর খাড়া যে কটা লোকের ওপর ঝুলছে সব হয় জেলে যাবে, আর নয় তালে আছে বিজেপিতে যাবে। এই ভোটের পরে বিজেপিতে গিয়ে আর লাভ হবে না, কারণ বিজেপি দিল্লি থেকে চলে যাবে। কে বাঁচাবে? আমরা তো প্রথম দিন থেকে বলছি, যদি ভাইপোর চুরি ডাকাতির হিসেব চাও, যদি তৃণমূলের কয়লা, চাকরি, বালি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য যা চুরি করেছে তার শাস্তি দিতে চাও, দিল্লি থেকে বিজেপিকে তাড়া। বিজেপি এদেরকে বাঁচিয়ে রেখেছে, বিজেপি এদেরকে ধরছে না, খালি মাঝে মাঝে ইডি সিবিআই পাঠিয়ে ঘুরঘুর করিয়ে যাচ্ছে, কিন্তু ধরছে না। ফলত এই যা তদন্ত ত্বরান্বিত হবে, গতি পাবে দিল্লিতে নতুন সরকার এলে, এবং সেই নতুন সরকার তৃণমূলের এখানে এই যে চুরি ডাকাতি এদের শাস্তির বন্দোবস্ত করবে। এখন যাদের যাদের ইডির ডাক আসছে তারা নিশ্চিন্ত থাকুন যে তারা বেশি দিন পালিয়ে বাঁচবেন না। তৃণমূল নেতা সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওই মাসিড 1 বছরের মধ্যে পুড়িয়ে দেওয়া যায়। কটার সময় বলেছে? কালকে কটায় কল্যাণবাবু যা বলেন সেটা কটায় বলেন, ওইটা হিসাব রাখেন। উনি সকাল সকাল বলে দিয়েছেন এইটা, আমি জানি না। সকাল সকাল তো এইসব বলার কথা না। কালকে সকালবেলা কি, যাই হোক, আমি আর বেশি কথায় যেতে পারি না, বয়স হয়েছে ওনার। বলেছেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা আইনের ঊর্ধ্বে নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা মুখে যাই বলুন, শেষমেশ আইন যা বলছে সেইটা মেনে চলতে হবে। যদি মনে হয় যে ওনার কথায় দম আছে, সুপ্রিম কোর্টে যান, কথা বলুন, কোনো অসুবিধা নেই। আইনের